আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চা দিয়েই ভিডিওটা শুরু করলাম। গরম গরম এক মগ চা খাবো। এরপরে সমস্ত ঘরের জিনিসপত্র ক্লিন করব। আজকে উঠেছি একটু আর্লি, 9:30 বাজে। কারণ হচ্ছে আফিফ তো 7:30 বাসা থেকে চলে যায়। 7:15 আগে আমি ঘুম থেকে উঠে ওকে নাস্তা টাস্তা দিই, ও খায়, তারপরে চলে যায়, যার জন্য ওই টাইমে আমি উঠে যাই। আজকে আর সেটা হয়নি, তো যার কারণে আমার ঘুমও ভেঙে গিয়েছে। আর আলো পড়ে, পর্দা দেওয়ার পরও ভিতরে আলো আসে, আর আলো আসলে আমার ঘুম হয় না ওভাবে। তো যাই হোক, এখন চিকেনটা ভেজেছে, চিকেনটা ভেজতে থাকুক, চাটা খেয়ে আগে সব কিছু ক্লিন করব। মানে আমার শোপিস টোপিস যা যা আছে ওগুলো। তো এইগুলো ঝুলিয়ে রাখার পাতা গাছ চিন্তা করছি একটু ধুয়ে আবার লাগিয়ে দেই। তারপরে কিছু ফুল টুল ধোবো, ডাইনিং ড্রয়িংয়ের সব কিছু একটু ক্লিন করব, গ্লাসের টেবিল টুবিল যা যা আছে এগুলো। তো এই কাজগুলো থাকে কয়দিন পর পরই, সবসময় তো আর দেখানো হয় না। মাঝে মাঝে যখন মনে হয়, আসলে কি ক্যামেরা হাতে নিয়ে বা ক্যামেরা সাইড করে কাজ করা অনেক ডিফিকাল্ট, আর নর্মালি আপনি কাজ করা সেটা অনেক ইজি। তো সেই জন্য এগুলো দিয়ে করতে গেলে দেখা যায় টাইম নষ্ট হয় অনেক। সেই জন্য এইসব কাজ যখন করি তখন ওইভাবে ভিডিও করা হয় না। তবে ক্লিনিংয়ের একটা ভিডিও একদিনকে দিব আমি, গত 2 বছর আগে দিয়েছিলাম সম্ভবত। তো যাই হোক, আস্তে আস্তে করে সব কিছু ক্লিন করে রাখি। প্রতিদিন সংসারে অনেক কাজ থাকে, আর যখন আমি কাজগুলো শেয়ার করি, আমার অনেক আপুরাই আমার কাজ দেখে তারা খুব মানে কি বলে, কাজের প্রতি তাদের আগ্রহ অনেক বেড়ে যায়। তারা আমাকে বলে সবসময় যে তোমার কাজ দেখলেই আমার মনে হয় আমরা অ্যাক্টিভ হয়ে যাই, আমাদেরও কাজ করতে ইচ্ছে হয়। আর এগুলো যখন শুনি তখন খুব ভালো লাগে। আসলে কি, সংসার জীবনটা মানেই হচ্ছে আনন্দের সাথে কাজ করা। কাজটাকে যদি আমি নেই একটু ভাবে যে কেন করব বা কষ্ট হচ্ছে, তখন দেখবা তোমার ভালো লাগবে না কিছু। তো যখনই তুমি কাজ করবা আগ্রহের সাথে, তখন দেখবা তোমার খুব ভালো লাগবে, যেটা আমার লাগে। আমি ঘর গোছাতে, ঘর সাজাতে খুব পছন্দ করি। আমি রিয়াদে বসেও এটা করতাম, এখনও করি। এবং রান্না বান্না এবং নতুন নতুন আইটেম কিছু তৈরি করা, এগুলো আমার খুবই ভালো লাগে, আর আমি এগুলো আগ্রহের সাথে করি। আমি কেউ যদি আমাকে রান্না করতে বলে, আমি কিন্তু বিরক্ত ফিল কখনোই করি না। আমি কখনো কাজ এভাবে করি না যে আমারই করা লাগবে কেন, এটা আমি আমি কখনো করি না। আমি কখনো আমার বাচ্চাদেরকে বলি না যে আমাকে একটু মেডিসিনটা দিয়ে যাও, বা আমাকে একটু পানি দিয়ে যাও, বা ওই রুমে এটা আছে আমাকে দিয়ে যাও। আমি আমার কাজ নিজের হাতেই করি। হয়তো দেখি ওরা ওরা বসে আছে বা কিছু করছে, ওদের বিরক্ত করি না আমি কখনো। হয় না, অনেক সময় দেখা যায় ল্যাপটপে গেম খেলে, বা ওরা বন্ধুদের সাথে গল্প করে, কথা বলে, ফোনে কথা বলে, বা একটু শুয়ে আছে। আমি কখনো ডাক দিয়ে কিছু চাই না, কেন আমি জানি না। আমার মনে হয় কি, কেন আমি আরেকজনকে কষ্ট দেবো, ওই কাজটা তো আমি নিজেই করতে পারি। তো যাই হোক, এভাবেই আমি অ্যাক্টিভ থাকি, চেষ্টা করি অ্যাক্টিভ থাকার, এবং এটাই আমি সবার সাথে শেয়ার করি। তো কাজবাজ মোটামুটি হওয়া শেষ। এখন আমি একটু করছি, কি জানি বলে, পরোটা ভেজে সবাইকে দিব, ওরা খাবে। পরোটা ডিম পোস্ট করে দেব, সেগুলো খাবে। আর গোসল করে তারপরে চলে যাব হচ্ছে রান্নাবান্নায়। কারণ অনেক কাজ করেছি, ঘেমে গিয়েছি। এই 2 দিন প্রচুর গরম, বৃষ্টি হয়েছিল, তারপরও কেন জানি গরম বেশি। তো ওদের ভাইদেরকে নাস্তা দিচ্ছি, ওরা নাস্তা খাবে। তারপরে আমি রান্নাবান্না শুরু করে দেব। তেমন কিছু রান্না করব না, চিকেনই রান্না করব। কালকের একটু তরকারি আছে, ওটা ফিনিশ করে ফেলবো। আসলে আমাদের বাংলাদেশের মানুষ তো আগের দিনের তরকারি কেউ খায় না, শুনলেও তারা একটু করে। কিন্তু আমরা যারা বাইরের দেশে ছিলাম বা যারা আছে তারা জানে, আমরা 2 দিনের তরকারিও খেয়ে নেই, কারণ অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর খারাপ লাগে না। যাই হোক, গোসল টোসল করার পরে আমি রান্নায় চলে এসেছি। এবং আজকে যেটা করব সেটা হচ্ছে অর্গানাইজ বক্সে আগে ডালগুলো ঢেলে নেব। কারণ ডালগুলো 2-4 দিন যাবতই পলিথিন থেকে ইউজ করছি, ঢালছিলাম না। তো এখন ভাবলাম যে না, এটা ঠিক না, এখন আমি ডালগুলো ঢেলে ফেলি। যাই হোক, অর্গানাইজ বক্সের কথা অনেকেই আমাকে বলেছিল যে আমি কোথা থেকে নিয়েছি। আসলে এটা 2 বছর তো হয়েছে, তাই না? 2 থেকেও বেশি, 3 বছর হয়েছে। যার জন্য আমি ওই লিঙ্ক কোনটা, এটা আমি আমার অনেক লিঙ্কে আমি অনেক সময় অনেক কিছু আনাই, যার জন্য মনে থাকে না কোনটার থেকে আনিয়েছি। তো ফেসবুকে যে সার্চের ওইখানে সার্চ দিয়ে যে অর্গানাইজ বক্স এরকম একটা লিখে সার্চ দিলে এরকম চলে আসতে পারে। তখন দেখে যেইটাকে মনে হবে যে ভালো এই পেজটা, সেখান থেকে অর্ডার করলেই হবে।
তো এখন অনেক পেজেই বিক্রি করে এইসব বক্সগুলো, কারণ সুবিধা হয়, চাল ডাল সব একসাথে থাকে, যতটুক যেটা লাগে নিয়ে ইউজ করা যায়। তবে যাদের বড় সংসার, অনেক বেশি রান্নাবান্না, অনেক বেশি ডাল চাল, তাদের জন্য আবার এটা মানে ওরকমের হেল্পফুল না, ঠিক আছে। তো আমাদের জন্য যারা আমরা অল্প বাজার করি, অল্প কিছু কেনাকাটা করি, তাদের জন্য বেস্ট। কারণ আমি এই জন্যই কম জিনিস কিনি, আমি অনেক জিনিস কিনি না, কারণ রাখার জন্য, রাখতে হলে অনেক জায়গার দরকার হয়। তো স্টোরেজ যদি থাকে তাহলে খুব ভালো হয়। তো বাংলাদেশে তো স্টোরেজ নেই, যার জন্য দেখা যায় রাখাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর ভাড়া বাসা তো ভাড়া বাসাই, তাই না? যাই হোক, আমি আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে কাজ করব। কাজ টাজ গুছিয়ে কাজ করতে গেলে কাজ করতে অনেক ইজি লাগে। আমি এখন চিকেনটা ভুনা করতে নিয়েছি, চিকেন কেটে ফেলেছি, এখন মশলাটা কষিয়েছি। আর ফ্রোজেন মশলা এখনও পুরোপুরি ফ্রোজেনটা হয় নাই, সব মশলা একসাথে দিয়ে পানি দিয়ে মশলা টশলা দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাক। তো অনেকক্ষণ কষিয়েছি, কষানোর পরে চিকেনটা দিয়ে দিচ্ছি। আজকে চিকেন রান্নাই শুধু করব, আর কিছু করব না, কারণ অনেক কাজ ঘরের করেছি, এখন আর রান্নাবান্না করার এনার্জি আর নেই। ক্ষুধাও লেগেছে, যেহেতু ওরা নাস্তা খেয়েছে, আমি কিন্তু কিচ্ছু খাইনি। ওই যে শুধু 1 কাপ চা একটা টোস্ট দিয়ে খেয়েছি, বাস এটাই আমার খাওয়া ছিল। তো এই জন্য ক্ষুধাও লেগেছে, চিন্তা করি থাক একটা তরকারি হোক, এটা দিয়ে দুপুরে চালিয়ে যাই, রাতেরটা রাতে দেখা যাবে, এই আর কি। আচ্ছা, একটা মহিলা ওনার যে সারা মুখটা কেটে দিয়েছে, ওনার হাজব্যান্ড মাথাটা ফাটিয়ে দিয়েছে, আপনারা সেই ভিডিও দেখেছেন, পুরো নাকটাকে মানে এক টুকরা টুকরা করে দিয়েছে, ভেতরটা হাড্ডি টাড্ডি। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। মহিলা প্রথমে ফেসবুকে অনেক পোস্ট দিয়েছিল, সেখান থেকে আমি দেখেছি 6-7 দিন আগে। এরপরে দেখলাম আরজেকে বিয়ের শোতে এসেছে, আরও একটা 2-3টে শোতে গিয়েছে, এবং ওই হাজব্যান্ডটাকেও তারা এনেছে, তারও বক্তব্য নিয়েছে। লোকটা তো পুরো মিথ্যা কথা বলতেছে, আমি এটা করি নাই, ওইটা করি নাই। তো মহিলা নিজের মুখ কি নিজে কেটেছে, আপনারাই বলেন। তারপরে দেখেন মহিলাকে অনেকে দোষারোপ করছে, না জেনে না বুঝে। মহিলা নাকি আগের হাজব্যান্ডের সাথে আবার মেলামেশা শুরু করেছিল, এরকম কথা। যেটাই হোক না কেন, সে যে অন্যায় করেছে সেটার বিচার অন্যভাবে হবে। আমি যদি মনে করি আমার হাজব্যান্ডকে আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ডকে আমাকে ভালো লাগে না, সেটার পথ একটাই। ইসলামের সবচেয়ে ছোট কি বলে হালাল হচ্ছে ডিভোর্স। তো ডিভোর্স দিয়ে দাও, কিন্তু তুমি কারোর উপরে অত্যাচার করবা, কারো মুখ কেটে দিবা, কাউকে মারধর করে মেরে ফেলবা, এই অধিকার তো পৃথিবীতে কারো আল্লাহ দেয় নাই, তাই না? এই যে অমানবিক কাজটা করলো, চিন্তা করে দেখেন কত খারাপ মানুষ হলে এই কাজ করতে পারে। তো আমি বলি, আমার যেটা থাকবে, যদি লোকে সত্যি সত্যি করে থাকে, এটা যদি বিচার এটা যদি ধরা পড়ে যায়, ওই লোকের জানি করুণ একটা শাস্তি হয়। কারণ একটা মানুষের মুখটা নষ্ট করে দেয়, এটা কিন্তু মুখের কথা না। আর বিশেষ করে মেয়েদের তো থাকেই শুধু মুখটা, এই মুখটা দেখেই তো মানুষ পছন্দ করে, বিয়ে করে, সংসার করে, তাই না? বিচ্ছিরি মানুষের সাথে কিন্তু কেউ সংসার সহজে করতে চায় না। দেখবেন আপনার নাক মুখ যে পুড়ে যায়, ঝলসে যায় অ্যাসিডে, সবাই কিন্তু সেই মানুষটাকে বিয়ে করতে চায় না। যে থাকে মানবিক 2-1 জন মানুষ থাকে যারা বিয়ে করে, কিন্তু সাধারণত করতে চায় না। তো একটা মুখ যদি নষ্ট হয়ে যায়, সেই মানুষটার জীবনে আর কিছু থাকে না। তো এই যে লোকটা অমানবিক কাজ করলো, এই লোকটার অবশ্যই বিচার হওয়া উচিত। এরকম আমাদের দেশে কত যে হচ্ছে, ভুরি হচ্ছে এরকম অমানবিক কাজ। তো আসলে কি দেশের আইন না খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি চাই আইন জানি শক্তপোক্ত একটা আইন হয়, ঠিক আছে? আইনে অনেক সময় ঘুষ খেয়ে পুলিশেরাও অপকর্ম করে, এটা জানি কখনো আর না হয়। ন্যায্য মানুষ আইনে জানি ন্যায্য বিচারটা পায়, এবং যখনই আমাদের দেশে ন্যায্য বিচার পাবে, তখন আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। আমি চাই, যেহেতু আমাদের সব কিছুই চেঞ্জ হয়েছে, তাই আমাদের সব কিছুই জানি সঠিকটা হয়, এবং আমরা জানি সঠিক বিচার পেয়ে থাকি কাছে, আদালতের কাছে। তো এটা আমরা সবাই মোটামুটি চাই, কি বলেন? ঠিক বলছি না? আসলে পৃথিবীতে নানান মেন্টালিটির মানুষ, এবং এর ভিতরে ভালো মানুষ, খারাপ মানুষ, নানান ধরনের মানুষ আছে। যে চোর সে সবাইকে চোর মনে করে, আর যে ভালো মানুষ সে সবাইকে ভালো মানুষই মনে করে, এরকম জিনিসটা। যাই হোক, আমি কিন্তু ডালটাকে 2 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ডালটা অনেক নরম হয়েছিল। তারপরে আমি কিন্তু রান্নাটা বসিয়েছি। সেজন্য আপনারা যদি আগেভাগে খেতে চান যে এখন বুটের ডাল কীভাবে এত জলদি সিদ্ধ হবে, তখন ডাল গরম পানি দিয়ে, একদম টকবকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এখন যে মজার খাবারটা আমি রান্না করব, সেটা হচ্ছে লইটার ঝুরা। আর এই লইটা মাছের ঝুরা খেতে যে কতটা মজা, এটা একবার না খেলে বুঝবে না। আমি কিন্তু ঠিক 9 মাস আগে এটা, বা 7-8 মাস আগে করেছিলাম, আমার যেটা মনে পড়ে।
এই মাছটা করেছিলাম তখন, এত মজা লেগেছিল, এরপর আর কখনো করা হয়নি। এটা খুবই সস্তার একটা মাছ, কিন্তু খেতে অসম্ভব রকমের মজা। তো আমি এখানে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এটায় বড় বড় বিলাতি ধনিয়া পাতাও দেবো, সেটা পরে কাটবো। তার আগে আমি চুলায় দিলাম একটা কড়াই, এবং আর পাশের চুলায় আমার বুটের ডালটা হয়েছে প্রায়, ওটার ভিতরে 2টা ডিম সিদ্ধ করেছি, দিয়ে দেব। কারণ চিকেন ছিল অল্প একটুখানি, দুপুরে চিকেন রান্না করেছিলাম বেশি করে, ওই একটা দিয়েই খেয়েছে, যার জন্য চিকেন আর ছিল না। তো ডালের ভিতর 4-5 টুকরেই চিকেন দিয়েছিলাম, যে বাচ্চারা খেতে পারলেই হবে। কারণ এই চিকেন রেখেছিলাম আমি নুডলসের জন্য, যে নুডলস অনেক সময় চিকেন দিলে ভালো হয়, সেই জন্য। তো ওইটাই নামিয়ে দিয়ে দিলাম। তো ডিমও দিয়েছে এই জন্য 2টা। আর এদিকে আমি সরিষার তেল দিয়েছি চুলায়, আর দিলাম একটু কালিজিরা আর শুকনো মরিচের ফোড়ন। এটা শুকনো মরিচ কালিজিরাটা দিলে হয় কি, একটা খুব ভালো স্মেল আসে। এরপরে আমি এটার ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যাই হোক, এখানে এখন ভালোভাবে একটু ভেজে তারপরে লবণ দিতে হবে, তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিতে হবে। এটা কিন্তু আর কোনো মশলা যাবে না। আর ওই ধনিয়া পাতাটা লাস্টের দিকে দিয়ে দিতে হবে। আর এদিকে এটাও প্রায় হয়ে আসছে, এখন ঢেকে দেবো আর একটু চুলার আঁচটা বন্ধ করে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে ওটা। তো লইটে মাছ খেতে মজাই লাগে। যাই হোক, এটা হতে থাকুক, এই ফাঁকে একটু গল্পও করে নেই। আমাকে সেদিনকে আর এর আগে 2টা কমেন্ট, অনেক দিন পর 2টা কমেন্ট এসেছে, যে ওই যে বাহিরে গিয়েছি দেখে যে বোরখা পরি না, সেজন্য যে বোরখা নিয়ে একটা কমেন্ট এসেছে, যে আপনি তো আগে বোরখা পরতেন, এখন পরেন না। তো ওইভাবে বোরখা কখনোই আমি পরি নাই। আমি পড়েছি, মনে করেছি যেখানে এখনও আমি পড়ি। আমি যদি বাজার করতে যাই তখন আমি বোরখাটা পরে নিই, যখন আমি মার্কেটে যাই তখন পরে নিই, কিন্তু আমি যখন কারো বাসায় যাই তখন আমি পরি না। কারণ হচ্ছে এটাই যে আমি মানে গরমটা নিতে পারি না। আমি যখন পরেছি তখন আমি কষ্ট করে পরেছি। আমি এমন কাপড় পরি না যে কাপড় পরলে আমার বডিটা একদম ওইভাবে দেখা যাবে, বা আমি শালীনতা বজিয়ে রেখে কাপড় পরি। ঠিক আছে, এখন বোরখা পরা না পরা এটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। তো যাই হোক, আমি আমার জায়গা মতো বোরখা পরি, যেখানে দরকার হয় তখন পরি, যখন দরকার মনে করি না ওভাবে পরি না। তো এই জন্য আল্লাহকে আমি বলি যে আল্লাহ, আমার যে এই যে কষ্ট হয়, গরম লাগে বা এরকমের, তুমি আমাকে আল্লাহ মাফ করে দাও, আমাকে তুমি ইমানের পথে চলাও, হিদায়াত প্রাপ্ত করো, তুমি আমাকে সুন্দর সহজ সরল পথে চলাও, ভালো কাজগুলো জানি করতে পারি, মৃত্যুর পর জানি জান্নাতে যেতে পারি। আল্লাহকে সবসময় বলি, আল্লাহর কাছে সবসময় মাফ চাই। এখন আপনারা যারা 2-1 এসে আমাকে খোঁটা দিয়ে এই কথাগুলো বলেন, তখন জিনিসটা হয় কি, আমি কষ্ট পাই। আর কষ্ট পাওয়ার কারণে যেটা হয়, আমি আপনাদেরকে তখন পছন্দ করি না। তো তখন যেটা হয়, আপনি যদি মনে করেন কাউকে কষ্ট দিয়ে কথা বলেন, তখন কিন্তু আল্লাহ তাআলা নিজেও কষ্ট পান। ঠিক আছে, ইসলাম যদি এরকম হতো, মারধর করে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাবে, তাহলে আমাদের প্রিয় নবী মারধর করেই মানুষকে বা বকাঝকা দিয়ে মানুষকে বলতো, এই তুমি এটা করো না কেন, ওইটা করো কেন, এভাবে বলতো, বা খোঁটা দিয়ে কথা বলতো। আমাদের নবী তো সেটা বলে নাই। আমাদের নবী তো তার শিক্ষা দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে যে ভালো কথা বলো, ভালোভাবে চলো, সৎভাবে চলো, সরলভাবে চলো। তো আপনি বোরখা পরবেন, কিন্তু আপনার মুখের ভাষা থাকবে অনেক খারাপ। আপনি মুখের ভাষায় লাবণ্যতা থাকবে না, কোনো সৌন্দর্য থাকবে না, বাজেভাবে কথা বলবেন, তখন না আপনার ওই বাকিগুলো না নষ্ট হয়ে যাবে। সেই জন্য যেহেতু আপনি আমার ভিডিও দেখতে এসেছেন, সেই তো আমি মনে করি আপনার সেখানে রেসপেক্ট দিয়ে সুন্দরভাবে কথাটা বলা উচিত ছিল। বলতে পারতেন যে এরকমের, আপনি তো আগে বোরখা পরতেন, এখন তো পরেন না, চেষ্টা করবেন বোরখাটা পরতে, বোরখা পরা ভালো। কথা অনেক সুন্দরভাবে বলা যায়, জানেন। কিছু মানুষ আছেন যাদের কথা দিয়ে মধু পড়ে, যারা ওইটা না, যে অনেকে বলে না যে মধু কথা যারা বলে তাদের অন্তরে বিষ, এরকম কথাও অনেকে বলে, কিন্তু এটা কোনো কথা না। ঠিক আছে, তো সেই জন্য আমি বলবো, যখনই যাকে কথা বলবেন অনেক সুন্দর করে বলবেন, কারণ সুন্দর কথা মানুষ নিতে পারে, অসুন্দর কথা মানুষ নিতে পারে না। আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড নিপা, ও তো ইসলামের পথে, ও এত সুন্দর করে আমাদেরকে কথা বলে, ওর কথা শুনলে তখন মনে হয় কি যে মানে মানে মন চেঞ্জ হয়ে যায়। আমাদের মন তো চেষ্টা করি চেঞ্জ হওয়ার, খারাপ কোনো কথা বলি না। মানুষের সম্পর্কে কত গিবাত করে, খারাপ কথা বলে, শুনলেও আমি সবসময় আমার থেকে বলি, আমি সবসময় বলি কি, না না এগুলো বাদ দাও, সে যেভাবে চলে চলুক, তার বাচ্চা যেভাবে আছে থাকুক, সমস্যা নেই, আমাদের কি, সেটা তার মা বাবাই দেখবে। আমি কখনো পেছনে কটু কথা বলি না, কারণ কি আমি সবসময় সব বাচ্চাকে অনেক ভালোবাসি, এটা সবথেকে বড় কথা। আর
কারো বাচ্চা কোথায় গেল না গেল, কার বাচ্চা কি করে না করে, এটা নিয়ে আমি কখনো কিছু বলি না। কিন্তু আমি আমার বাচ্চাদের নামে আমি অনেক সময় অনেকের পেছন কথা শুনে ফেলি যে এইটা বলছে ওইটা বলছে। তো আমি তখন বলি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, ঠিক আছে? কারণ আমি মুখ চেপে ধরতে পারবো না, কিন্তু আমরা সুন্দর করে বলতে পারবো। তো সেই জন্যই কথাগুলো বললাম যে ভালো কথায় মানুষ ভালো কাজ করে, খারাপ কথায় মানুষের কিছু যায় আসে না, ঠিক আছে? তো যে কোনো কথা বলার আগে যদি একটু সুন্দরভাবে বলা হয়, কথাগুলো অন্তরে নেওয়া হয়। আর বাজেভাবে বললে সে মানুষের অপছন্দের একটা পাত্র হয়ে যায়, ঠিক আছে? পরে সে ভালো কথা বললেও নিতে ভালো লাগে না। যাই হোক, কেন যে কথাগুলো বললাম আমি নিজেও জানি না, তাও মন চাইলো যে আমি কিছু একটু বলি, আমার বলা দরকার। অনেকেই ভিডিও দেখতে আসেন, ভিডিও দেখতে এসে অনেক হাদিস বলে যান, যে হাদিসগুলো ভিডিওর কথার সাথে বা ভিডিও দেখার সাথে মিল নেই। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই যেটা বলবেন সেটা জানি সেই রকম জিনিস হয়, সেরকম কথা হয়, সেরকমের আচরণ হয়। একটা মহিলা কমেন্ট করেছে একটা ইউটিউবারের ভিডিওতে, যে আমি কথাটা বলছে যে কি জানি খুকুর বাসার থেকে কাজের মানুষটা তাহলে চলে যাচ্ছে, খুকুর বোনের কথা বলছে। কিন্তু কত খারাপ মানুষ হলে এই কথাটা বলে? আপন বোনের বাসায় বেড়াইতে এসেছিল, সেই বোনটাকে বানাইছে কাজের বুয়া। তো এই ধরনের মেন্টালিটির অনেক মানুষ আছে। আপনারা যারা এদের ভিডিও দেখেন তারা চিনে গিয়েছেন, আমি আর চ্যানেলের নাম নিলাম না। তো এই কথাগুলো যখন বলে তখন আমি চাইছিলাম ওইখানে আমি একটা কমেন্ট করে আসি যে আপনি কেন দায় থেকে এরকম খারাপ কথাগুলো বলছেন, আপনার মুখটা খারাপ করছেন, হ্যাঁ, বা কিছু একটা অন্য কিছু বলতাম। পরে আবার ভাবলাম থাক, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তো মানুষের যে মেন্টালিটি কি আসলে এটা বোঝা যায় না। কারণ ওই যে বললাম, চুরি করে ঘাটে এসেছে, মৌলানাও গিয়েছেন অজু করতে। মৌলানা ভেবেছেন সেও মনে হয় আমার মতো নামাজে যাবে, চোরে ভেবেছেন সেও মনে হয় চুরি করে এসেছে। তো যে মেন্টালিটি তার মুখ থেকে সেটাই বের হয়, ভালো কিছু বের হবে না। যাই হোক, আমি তো অনেক মজা করে খাচ্ছি এই মাছের আইটেমটা দিয়ে। আশা করছি, আমি চাইবো প্রত্যেকটা মানুষ যেন এটা একবার করে হলেও খায়, যারা মাছ খেতে পছন্দ করে। এটার মতো মজার খাবার আমার মনে হয় অন্য কোনো ভর্তা এটার কাছে আজকে আসবে না। আঠালো করতে হবে কিন্তু এটা ভাজতে এটা এতটাই মজা। আর আমি ভাতও বেশি নিয়ে ফেলেছি, অবশ্যই এতগুলো ভাত লাস্টে আমি খাইনি। যাই হোক, অনেক মজা করে আজকে ওই একটা আইটেম দিয়ে আমি খাবার খেয়েছি। আমি সবার লাস্টে যে কথা বলবো, আমি ভালো কথা যেগুলো বলি সেগুলোই তো আপনারা নেন। বাসার ছোট বাচ্চার থেকে শুরু করে সবাই রাতে ঘুমানোর আগে যারা এই কাজটা করেন না, টিথ ব্রাশ না করে ঘুমাতে যাবেন না। খাবার দাবার শেষ করে যখন আপনি মনে করেন খাবার শেষ, এখন আর খাবার কোনো কাজ নেই, তখনই আপনি টিথটা ব্রাশ করে ফেলবেন। এটা প্রতিদিনই করবেন, রুটিনে রেখে দিবেন। যেমন খাওয়াটা আমাদের রুটিনে, নামাজটা আমাদের রুটিনে, ইবাদত আমাদের রুটিনে, ঘরের সংসারের কাজ করা আমাদের রুটিনে, লেখাপড়া করা আমাদের রুটিনে, তেমনি আমাদের টিথব্রাশটাও একটা রুটিনে রাখতে হবে। একবেলা না, সকালে একবার আর রাতে একবার। আমি সকালে কিন্তু বেডটি খাওয়া, যেটা আমি ওই টিটা খাই, ওটা অরিজিনাল। আবার বেডে বসে শুধু খাই না, উঠে বানিয়ে খাই। ওটা খাওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ পর টিথ ব্রাশ করি, আর ঘুমোতে আসার আগেও আমি টিথ ব্রাশ করি। তো এভাবে করলে হবে কি, আমাদের দাঁতগুলো মোটামুটি ভালো থাকবে। তো ভালো কাজগুলোই আমি দেখানোর চেষ্টা করি। জানি না আমার চ্যানেলটা কার কত ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে আপনারা থাকুন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমার জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ঈমান মজবুত করে দেয়, আমাদের ভালো বানিয়ে দেয়, আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি এবং সবাই যেন জান্নাতেই থাকতে পারি, সেই দোয়া আমরা সবাই সবার জন্য করব, ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। কালকে ইনশাল্লাহ আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালামা।